আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তোমাদের সাথে গল্প করব। সেটা হচ্ছে ক্রনিক কিডনি ডিজিজ। ডেফিনেটলি এই শব্দের সাথে তোমরা পরিচিত, এই রোগের সাথে পরিচিত তোমরা, এবং এই রোগটাকে তোমাদের ডাক্তারি জীবনে অবশ্যই ফেস করতে হবে বারবার, এবং এই রোগীগুলিকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে তোমাদের ম্যানেজমেন্ট দিতে হবে। এবং তোমরা যারা আজকে ফিফথ ইয়ার স্টুডেন্ট ক্লাস করছো, তারা যখন ফাইনাল পরীক্ষা দিবে, কোনো সন্দেহ নাই তোমাদের লং কেসে এই কেস থাকবে। বিশেষ করে যদি ঢাকা সেন্ট্রালে পরীক্ষা তোমরা যারা দিবে, তাদের কিন্তু এই কেস অবশ্যই ফেস করতে হবে, যেহেতু এখানে অনেক এই সিকেডি এবং ডায়ালিসিসের রোগী আছে। এছাড়া যারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আছো, তোমাদেরকেও আসলে এই ধরনের কেস বিভিন্নভাবে বিভিন্ন পরীক্ষায় তোমাদের ফেস করতে হবে, কখনো রিটেনে, কখনো ভাইভা, বিভিন্ন পরীক্ষায়। তাহলে ক্রনিক কিডনি ডিজিজ আমরা কখন বলবো? এটা একটা ইররিভার্সিবল ডিটেরিওরেশন অফ রেনাল ফাংশন দ্যাট ডেভেলপস ওভার মান্থস টু ইয়ার্স। কয়েক মাস ধরে, কয়েক বছর ধরে যে কিডনি ধীরে ধীরে খারাপ হয়ে আসে, সেটাকে আসলে আমরা ক্রনিক কিডনি ডিজিজ বলি। এবং এটা একটা পয়েন্ট অফ নো রিটার্ন, অর্থাৎ যেখান থেকে ব্যাক করে আসার সুযোগ নাই। সাধারণত দেখা যাচ্ছে যে যদি কিডনি ডিজিজ 3 মাস বা তার বেশি সময় ধরে পারসিস্ট করে শরীরের ভেতরে, তাহলে ধারণা করা হয় যে এটা আসলে ক্রনিক কিডনি ডিজিজ হয়ে গেছে, অর্থাৎ এখান থেকে পেশেন্ট হয়তোবা আর রিভার্স করবে না। তাহলে সিকেডি একটা ইররিভার্সিবল কন্ডিশন। সিকেডি যখন শরীরের মধ্যে এই প্রসেস শুরু হয়, তখনই কিন্তু পেশেন্টের সাইন সিমটম থাকে না। প্রথমত কিছু বায়োকেমিক্যাল চেঞ্জ আসে, যেমন হয়তো বা পেশেন্টের একটু একটু করে ক্রিয়েটিনিন বাড়ছে, কিন্তু পেশেন্টের কোনো সিমটম নাই। এজন্য ওই সময় আমরা পেশেন্টকে বলি যে এটা একটা সাইলেন্ট কিলার, যে কোনো সাইন সিমটম নাই। গ্র্যাজুয়ালি দেখা যাচ্ছে যে ইউরিয়া ক্রিয়েটিনিন বাড়ার সাথে সাথে পেশেন্টের পটাশিয়াম বেড়ে যাচ্ছে, অ্যাসিড বেড়ে যাচ্ছে, আস্তে আস্তে পেশেন্ট এনিমিক হয়ে যায় ইরিথ্রোপয়েটিন কমে যাওয়ার জন্য, ভিটামিন ডি কমে যাওয়ার জন্য বিভিন্ন রকম বোন ডিজিজ দেখা যায়। এরপর আলটিমেটলি আস্তে আস্তে পেশেন্টের ক্লিনিক্যাল ফিচার আসে। যখন পেশেন্টের ক্লিনিক্যাল ফিচার আসে, তার সাথে ইউরিয়া ক্রিয়েটিনিন বেশি, তখন আমরা তাকে ইউরেমিয়া বলি। আর যখন পেশেন্টের কোনো সাইন সিমটম নাই, ক্লিনিক্যাল ফিচার নাই, শুধু ইউরিয়া ক্রিয়েটিনিন বেশি, তখন সেটাকে আমরা অ্যাজোটেমিয়া বলি। এই পার্থক্যটা একটু জানতে হবে। যখন কোনো সাইন সিমটম নাই কিন্তু ইউরিয়া ক্রিয়েটিনিন বেশি পেশেন্টের, তখন এটাকে আমরা অ্যাজোটেমিয়া বলি। আর যখন পেশেন্টের সাইন সিমটম থাকবে ইউরিয়া ক্রিয়েটিনিন বেশি থাকার পাশাপাশি, তখন সেটাকে আমরা ইউরেমিয়া বলবো। আর কিডনি আমরা সিকেডি বললে কিন্তু বুঝি যে সাধারণত পেশেন্টের দুইটা কিডনি ইনভলভমেন্ট না হলে সাধারণত পেশেন্টের ইউরিয়া ক্রিয়েটিনিন বাড়ে না। একটা কিডনি যদি সুস্থ থাকে, তাহলে পেশেন্টের হেলদি রেনাল হেলথের জন্য যথেষ্ট। যদি এমন হয় যে পেশেন্টের কিডনি দুইটা অসুস্থ হতে হতে একদম অসুস্থ হয়ে যায়, একদম লাস্ট স্টেজে চলে আসে, যখন পেশেন্ট মৃত্যুর কাছাকাছি চলে আসলো, সেটা আসলে আমরা বলি ধরুন এন্ড স্টেজ রেনাল ডিজিজ। when life is impossible and death is definite without renal replacement therapy, then it is called end stage renal disease. যখন পেশেন্ট ডায়ালাইসিস ছাড়া আর বেঁচে থাকার কোনো সুযোগ নাই, বা নতুন একটা কিডনি লাগানো ছাড়া আর বেঁচে থাকার কোনো সুযোগ নাই, লাইফ ইজ ইম্পসিবল, এবং এই চিকিৎসা না করলে পেশেন্টের মৃত্যু অবশ্যম্ভাবী, তখন সেটাকে আমরা বলি এন্ড স্টেজ রেনাল ডিজিজ, অর্থাৎ কিডনির সর্বশেষ অবস্থা। আসো এবার ক্রনিক কিডনি ডিজিজের কিছু এপিডেমিওলজি নিয়ে আমরা কথা বলি। সাধারণত কিন্তু এটা একটু বেশি বয়সেই হতে পারে, 65 ইয়ার্স। আসলে যদি তোমরা বন্ধুরা একটু খেয়াল করো, দেখবে আমাদের হসপিটালে ইয়াং পেশেন্টও আছে যাদের সিকেডি স্টেজ 5 ডায়ালাইসিস করছেন, আবার বয়স্ক রোগীও আছেন যারা সিকেডি স্টেজ 5 ডায়ালাইসিস করছেন। এটার পেছনে কারণ আছে অবশ্য। যাদের ডায়াবেটিস, হাইপারটেনশন থেকে কিডনি ফেল করলো, তারা তো বয়স্ক হবেন, এটা ঠিকই আছে। কিন্তু যে সমস্ত পেশেন্ট ইয়াং পেশেন্ট,
অথচ কিডনি দুইটা খারাপ হয়ে এখন ডায়ালাইসিস করছেন। এর পেছনে আছে এক দুঃখজনক কাহিনী। যখন একটা পেশেন্ট হাইপারটেনশন নিয়ে তোমার কাছে আসলো, ওনার বয়স হচ্ছে 20 বছর, তো তুমি যখন এই পেশেন্টকে শুধুমাত্র হাইপারটেনশন নিয়ে আসলো আর তুমি হাইপারটেনশন চিকিৎসা দিয়ে পেশেন্টকে বাড়ি পাঠিয়ে দিলে, ধরে নাও যে আগামী 5 বছর পর এই পেশেন্ট ডায়ালাইসিস শুরু করবে, কারণ তার কিন্তু মূল রোগের ডায়াগনোসিস হলোই না, জাস্ট একটা সিমটমের চিকিৎসা দিয়ে তুমি ছেড়ে দিলা। তো এই রোগী ইয়াং বয়সী দেখবে যে উনি ডায়ালাইসিস করছেন, অথচ এই রোগীর কেন হাইপারটেনশন হলো সেটা তোমাকে ফাইন্ড আউট করে সেই স্পেসিফিক চিকিৎসা দিলে হয়তোবা এই পেশেন্টকে এই ইয়াং বয়সে ডায়ালাইসিসের মতো একটি জটিল এবং ব্যয়বহুল চিকিৎসার মুখোমুখি হতে হতো না। তাহলে এ গেল একটি বিষয়। আরেকটি বিষয় হচ্ছে দেখো, পপুলেশন, একটি দেশের যে পপুলেশন বা পিপল, তাদের কত পার্সেন্ট রোগী এই ধরনের রোগে ভুগতে পারে। বাংলাদেশের স্ট্যাটিস্টিকটা ভিন্ন। বাংলাদেশে বলা হচ্ছে যে 16 থেকে 18% মানুষ কোনো না কোনো ধরনের কিডনি রোগে ভুগে থাকেন। বাংলাদেশে 16 থেকে 18% মানুষ কোনো না কোনো রকম কিডনি রোগে ভুগে থাকেন। এটা হচ্ছে বাংলাদেশের পরিসংখ্যান। আর এমনিতেই সিকিডির পরিসংখ্যান যেটা দেখা যাচ্ছে যে 5 থেকে 7% মানুষ সিকিডিতে ভুগে থাকেন, 5 থেকে 7% মানুষ। আর হচ্ছে সিকিডির পেছনে মূল কারণ কিন্তু বাংলাদেশে সহ বিভিন্ন দেশে ডায়াবেটিস মেলাইটাস, এর সাথে হাইপারটেনশন, তার সাথে গ্লোমারুলোনেফ্রাইটিস, এই তিনটা হচ্ছে সিকিডি পেশেন্টের সিকিডির মূল কারণ। এছাড়া একটা মজার স্ট্যাটিস্টিক্স তোমাদেরকে বন্ধুরা আমরা দিতে পারি, সেটা হচ্ছে যে সমস্ত মানুষের বয়স 75-এর উপর চলে গেছে, তাদের মধ্যে 25% পেশেন্টেরই কিন্তু কিছু না কিছু কিডনি রোগ হয়ে থাকে। দেখো, প্রতি 4 জনের মধ্যে একজন ব্যক্তি যাদের বয়স 75-এর উপরে, তাদের কিন্তু কিছু না কিছু কিডনি রোগ থাকে। আর এটা কেন? এটা এই কারণে হচ্ছে যে বয়স 40 হওয়ার পর থেকে প্রতি বছর 1% করে কিডনি ফাংশন কমতে থাকে। এটা বয়সজনিত কম। যেমন বয়স হয়ে যাওয়ার পর একজন ব্যক্তির চোখে দেখার ক্ষমতা আস্তে আস্তে কমে আসে, মেমোরি আস্তে আস্তে কমে আসে, এইভাবে ইউরিন কন্ট্রোল করার ক্ষমতা আস্তে আস্তে কমে আসে, শরীরের শক্তি আস্তে আস্তে কমে আসে। একইভাবে কিডনির ফাংশনও 1% করে প্রতি বছর আস্তে আস্তে কমে আসে। তাহলে দেখো, একজন ব্যক্তির বয়স যদি 70 হয়, 40-এর পর থেকে 70, 30 বছরে তাহলে 30% কিডনি ফাংশন তাহলে কমে আসবে। এটা বয়সের কারণে। বয়স যদি 75 হয়, তাহলে 35% কিডনি ফাংশন স্বাভাবিকভাবে কমে আসবে। এটা বয়সের কারণে। এটা বয়সজনিত কিডনি হ্রাস, কিডনির ফাংশন কমে আসে। এই সমস্ত পেশেন্টের আসলে বড় ভয় হচ্ছে এই কিডনি রোগ থেকে তারা যে কোনো সময় মায়োকার্ডিয়াল ইনফার্কশন, স্ট্রোক এ ধরনের সমস্যা হতে পারে। এই কিডনি রোগের কারণে কিন্তু অ্যাথেরোস্ক্লেরোসিস হয়। মনে রাখবে বন্ধুরা, ডায়াবেটিস যেমন অ্যাথেরোস্ক্লেরোসিস করে, হাইপারটেনশন যেমন অ্যাথেরোস্ক্লেরোসিস করে, স্মোকিং যেমন অ্যাথেরোস্ক্লেরোসিস করে, ডিসলিপিডিমিয়া যেমন অ্যাথেরোস্ক্লেরোসিস করে, একইভাবে ক্রনিক কিডনি ডিজিজ এটাও অ্যাথেরোস্ক্লেরোসিস করতে পারে। এবং এই সমস্ত রোগী সাধারণত অ্যাথেরোস্ক্লেরোসিসের কারণেই মারা যেতে পারে। অ্যাথেরোস্ক্লেরোসিস থেকে হার্টের রোগ হয়, ব্রেনের রোগ হয়, স্ট্রোক করে পেশেন্ট বা মায়োকার্ডিয়াল ইনফার্কশন হয়, এতে পেশেন্ট মারা যেতে পারে। এই জন্য এই সিকিডি পেশেন্টের আলটিমেটলি আমাদের কার্ডিয়াক প্রোফাইলেক্সিস এগুলির দিকে খেয়াল রাখতে হবে। এরপরে আসো কি কি কারণে সিকিডি হয়। দেখো, ডায়াবেটিস মেলাইটাস হলো মূল কারণ সারা পৃথিবীর মধ্যে, বাংলাদেশেও ডায়াবেটিস মেলাইটাস হলো বড় কারণ সিকিডির। এরপরে হাইপারটেনশন বড় কারণ, গ্লোমারুলোনেফ্রাইটিস বড় কারণ, ইন্টারস্টিশিয়াল ডিজিজ এটাকে আমরা অনেক সময় ইগনোর করি বা এটাকে আমরা অনেক সময় আলোচনার মধ্যেও নিয়ে আসি না। কিন্তু বন্ধুরা, আমি এটার উপর খুব বেশি গুরুত্ব দিতে চাই। বাংলাদেশের মানুষ যারা প্রয়োজনে অপ্রয়োজনীয় বিভিন্ন ধরনের ওষুধ খেতেই থাকেন, প্রয়োজন নাই তারপরেও খান, গ্যাসের ওষুধ দরকার নাই তারপরে খেতে হয় অভ্যাসের কারণে, সকালে বিকালে, এটা না খেলে তো আর হয়ই না। এই সমস্ত বিভিন্ন রকম ওষুধ খাওয়ার কারণে আলটিমেটলি ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস হয়।
বিভিন্ন ধরনের খাবার, বিভিন্ন ধরনের হার্বাল মেডিসিন, এ ধরনের খাবার এবং হার্বাল মেডিসিন, বিভিন্ন ধরনের ঔষধ থেকে আলটিমেটলি ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস হয়ে পেশেন্টের কিন্তু ক্রনিক কিডনি ডিজিজ হতে পারে। এছাড়া রেনোভাস্কুলার ডিজিজ, রেনাল আর্টারি স্টেনোসিস এগুলি থেকে হতে পারে, অনেক কনজেনিটাল ডিজিজ থেকে হতে পারে যেমন পলিসিস্টিক কিডনি ডিজিজ, অনেক ইনফ্লেমেটরি ডিজিজ যেমন অ্যাসিলি থেকে হতে পারে, ভাস্কুলাইটিস থেকে হতে পারে ক্রনিক কিডনি ডিজিজ। আর কিছু কিছু ক্রনিক কিডনি ডিজিজের কারণ কিন্তু আমরা এখনো জানতে পারিনি। একজন ভদ্রলোকের কি কারণে দুইটা কিডনি নষ্ট হয়ে গেল সেই কারণটা থাকে রহস্যাবৃত। ঠিক আমরা বলতে পারি না যে এই কারণে আপনার কিডনি দুটো নষ্ট হয়ে গেছে। কাজেই কোনো অজানা কারণেও একজন ব্যক্তির দুটো কিডনি নষ্ট হয়ে যেতে পারে। দেখো বন্ধুরা, চমৎকার একটা ছবি। একজন জিএফআর আমরা ছোটবেলায় ফিজিওলজি বই পড়ে আসছি, নিশ্চয়ই তোমাদের মনে আছে যে 120 পর্যন্ত জিএফআর নরমাল। সেখান থেকে 20 থেকে কমতে কমতে তোমার 60 পর্যন্ত যদি জিএফআর নেমে আসে, তারপরে আমরা বলবো যে কোনো সমস্যা নাই, আপনি ভালো আছেন। যখনই জিএফআর 60 থেকে আলটিমেটলি কমতে থাকে তখনই আমরা বলবো যে আপনার কিডনি দুটো অসুস্থ, কিডনি ড্যামেজ হয়ে গেছে। এই ধরনের শব্দগুলি রোগীর সামনে উচ্চারণ না করাই ভালো। আপনার কিডনি কিছুটা অসুস্থ, এই ধরনের কথা বললে রোগী কিছুটা হলেও ভরসা পায়। কমতে কমতে যখন নাকি তোমার জিএফআর দেখো 15 চলে আসলো, তো এটা আমরা কিডনি ডিজিজ তো বটেই। যদি 15 নিচে জিএফআর নেমে যায় তাহলে আমরা বলবো কিডনি ফেইলিউর বা রেনাল ফেইলিউর। এবং যখন আলটিমেটলি পেশেন্টের জিএফআর 5 হয়ে যায় তখন পেশেন্টকে আলটিমেটলি ডায়ালাইসিস শুরু করতে হয়। তাহলে এটা হচ্ছে জিএফআর এর একটা ক্যালকুলেশন। এই জিএফআর এর উপর ভিত্তি করে কিডনি রোগ বা ক্রনিক কিডনি ডিজিজকে আমরা 5টা স্টেজে ভাগ করতে পারি। একটা হচ্ছে স্টেজ 1, যখন জিএফআর 90 বা তার উপরে থাকে কিন্তু কিডনিতে কোনো সমস্যা, ধরো যে একজন পেশেন্টের একটা কিডনি পেলভিক রিজনে আছে, অথবা জন্মগতভাবে কিডনি দুইটা একদিকেই আছে, দুইটা কিডনি ডান দিকে বা দুইটা কিডনি বাম দিকে, বা জন্মগতভাবে একটা কিডনি নাই, তাহলে এই ধরনের পেশেন্টে তুমি দেখবে ক্রিয়েটিনিন নরমাল, ওনার জিএফআর 90 এর উপরেই আছে, এরপরেও এটা ক্রনিক কিডনি ডিজিজ, কারণ ওনার একটা ইমেজিং প্রবলেম আছে, অর্থাৎ কিডনি জায়গা মতো নাই। তাই এটা স্টেজ 1 ক্রনিক কিডনি ডিজিজ, ঠিক আছে। এরপর আছে স্টেজ 2, যেখানে জিএফআর একটু কমবে, 90 থেকে কমে 60 এর মধ্যে আসবে, তাহলে এটা স্টেজ 2 সিকেডি। আর স্টেজ 3, স্টেজ 3 আমরা কখন বলবো, 60 থেকে 30 পর্যন্ত স্টেজ 3। এর মধ্যে এটাকে দুই ভাগ করা হয়েছে, 60 থেকে 45 পর্যন্ত 3A এবং 45 থেকে 30 পর্যন্ত 3B। এতটুকু এখানে কিন্তু আসলে কিডনি রোগ, তো পেশেন্টের একটা মাইল্ড টু মডারেট কিডনি ডিজিজ শুরু হয়ে গেল এবং পেশেন্টকে রেগুলার মনিটরিং করতে হবে। এরপরে জিএফআর আরো কমে যায়, 30 থেকে 15 চলে আসে, তখন আমরা বলবো যে স্টেজ 4, পেশেন্টের সিভিয়ার রেনাল ফেলিওর, লস অফ কিডনি ফাংশন সিভিয়ার। তাহলে স্টেজ 3A এটা হলো মাইল্ড, স্টেজ 3B মডারেট, স্টেজ 4 হচ্ছে সিভিয়ার। আর জিএফআর যখন নাকি 15 নিচে নেমে যাবে তখন আমরা বলবো কিডনি ফেলিওর, অর্থাৎ এন্ড স্টেজ কিডনি ডিজিজ আমরা বলতে পারি, যেটাকে স্টেজ 5 বলা হয়, ঠিক আছে। যদি সিকেডি হয় তাহলে পেশেন্টের কিডনিতে কি চেঞ্জ আসে, যার কারণে আমরা বলি যে দিস এ পয়েন্ট অফ নো রিটার্ন, আর ভালো হওয়ার কোনো সম্ভাবনা নাই। সহজ কথা যদি বলি, কিডনি ফাইব্রোসিস হয়ে যায়। আপনারা জানো কোনো স্ট্রাকচার যদি ফাইব্রোসিস হয়ে যায় তাহলে সেটা আর আলটিমেটলি রিভার্স করে না। এটা একটা নর্মাল কিডনি, দেখো এটা কর্টেক্স, এগুলি মেডালা, এবং এখানে নর্মাল রেনাল প্যারেনকাইমাল টিস্যু আছে, এটা গ্লোমারুলাস কালেক্টিং টিউবিউল, সবই ঠিক আছে। দেখো যখন ডায়াবেটিসের কারণে, হাইপারটেনশনের কারণে, জিএন গ্লোমেরুলাইটিসের কারণে যখন কিডনি ফাইব্রোসিস হয়ে যায়, টোটাল কিডনি দেখো যে গ্লোমারুলার ফাইব্রোসিস, এই গ্লোমারুলাস ফাইব্রোসিস হয়ে গেছে। টিউবিউলস গুলিও দেখো অ্যাট্রফি হয়ে যায় এবং ইন্টারস্টিশিয়াল ফাইব্রোসিস থাকে, টোটাল কিডনিতে ফাইব্রোসিস হয়ে যায়। হয়ে যাওয়ার কারণে দেখো বন্ধুরা, কিডনিটা আলটিমেটলি ছোট হয়ে গেল, এই কিডনির চেয়ে এই কিডনিটা একটু ছোট হয়ে গেল, কিডনিটা ছোট হয়ে গেল, এবং কর্টেক্সটা সাদা হয়ে গেল। এই কর্টেক্স সাদা কেন? ফাইব্রোসিস হওয়ার কারণে।
মেডালাটাও কিন্তু এই তুলনায় সাদা হয়ে যাচ্ছে, যার কারণে কর্টেক্স এবং মেডালাকে আলাদা করা যায় না। এটাকে আমরা কি বলি? কর্টিকো মেডালার ডিফারেন্সিয়েশন লস্ট, সিএমডি লস্ট, কর্টিকো মেডালারি ডিফারেন্সিয়েশন লস্ট। অর্থাৎ কিডনির কোন অংশটা কর্টেক্স আর কোন অংশটা মেডালা, এটাকে আলাদাভাবে ডিফারেন্সিয়েট করা যায় না। তো যখন সোনোলজিস্ট এই রিপোর্ট দেন যে কিডনির কর্টেক্স এবং মেডালাকে আলাদা করা যাচ্ছে না, মেডালাও সাদা হয়ে গেল ফাইব্রোসিস হওয়ার কারণে, কর্টেক্সও সাদা হয়ে গেল ফাইব্রোসিস হওয়ার কারণে, দুইটার মধ্যে একই চেঞ্জ, যার কারণে একই রকম চেহারা, যার কারণে আর আলাদা করা যাচ্ছে না কে কর্টেক্স আর কে মেডালা, সেক্ষেত্রে আমরা বলবো যে পেশেন্ট এটা একটা সিকিডি এবং পয়েন্ট অফ নো রিটার্ন, এটা ফাইব্রোসিস ইন্ডিকেট করে। ঠিক আছে বন্ধুরা? এখন দেখো এই অবস্থায় কিডনি দুটো ছোট হয়ে যায়। অনেক রোগী পাওয়া যায় যারা নাকি এই স্টেজ 1, 2, 3, 4 একদম সাইলেন্ট, কিছুই বোঝা যাচ্ছে না। এই অবস্থায় যখন নাকি অন্য কোনো কারণে আল্ট্রাসোনোগ্রাম করা হয় অথবা পেশেন্টের যখন নাকি স্টেজ 5-এ চলে আসে, শ্বাসকষ্ট শুরু হয় তখন এবং উইকনেস লেথার্জি শুরু হয়, তখন আল্ট্রাসোনোগ্রাম করে দেখা যায় যে দুইটা কিডনি ছোট হয়ে গেছে। যখন দুইটা কিডনি ছোট হয়ে যায় তখন পেশেন্টকে আমাদের ব্যাপারটা বুঝায় বলতে হয়। এই ধরনের রোগী অনেক সময় বিশ্বাস করতে চায় না যে কি বলেন, আমার এতদিন কোনো সিমটম নাই, আমি সব কাজ করতেছি, আর এখন বলতেছেন আমার দুইটা কিডনি একদম পুরোপুরি অসুস্থ, এটা কেমন করে হয়? তখন ব্যাপারটা বুঝায় বলতে হয় যে কিডনি রোগ অনেক সময় সাইলেন্ট কিলার। বন্ধুরা দেখো, এই যে এখানে যদি তুমি একটু বায়োপসি করার চেষ্টা করো তাহলে আলটিমেটলি কোনো লাভ নাই আসলে। কিডনি যখন ছোট হয়ে যায়, বিশেষ করে 7 সেন্টিমিটার যে ছোট হয়ে যায়, তখন তোমরা কখনো বায়োপসি করার চেষ্টা করবে না। কেন? এখন বায়োপসি করতে গেলে এখানে ব্লিডিং হওয়ার সম্ভাবনা বেশি, 2 নাম্বার হচ্ছে এখান থেকে টিস্যু পাওয়ার সম্ভাবনা কম, 3 নাম্বার হচ্ছে এখান থেকে রিপোর্ট করে আলটিমেটলি হিস্টোপ্যাথোলজিস্ট খুব ভালো রিপোর্ট করতে পারেন না, আর 4 নাম্বার তুমি এই ধরনের একটা রিপোর্ট হাতে পাওয়ার পর তোমার পেশেন্টের জন্য এক্সট্রা বা বেনিফিশিয়াল কোনো কিছু করার সুযোগ থাকে না। এজন্য ছোট কিডনিতে আমরা বায়োপসি করি না। এখন আসো বন্ধুরা, ক্রনিক কিডনি ডিজিজ হলে পেশেন্টের সাইন সিম্পটম কি হবে? বেশিরভাগ ক্ষেত্রে যে অবস্থায় ক্রনিক কিডনি ডিজিজ ডায়াগনোসিস করা হয় সেটা হচ্ছে যে একজন ডায়াবেটিক অথবা হাইপারটেনসিভ পেশেন্ট ডায়াবেটিস এবং হাইপারটেনশনের জন্য নিয়মিত ফলো আপে থাকেন, 3 মাস 4 মাস পর পর ফলো আপে থাকেন। যেমন আপনারা যদি দেখো বার্ডেন হসপিটালে ডায়াবেটিক পেশেন্টগুলি প্রতি 4 মাস পর পর ওনারা একটা বই নিয়ে ওখানে যান, গিয়ে কিছু টেস্ট করেন এবং ডায়াবেটিসের ডাক্তারকে দেখান। ডায়াবেটিসের ডাক্তার সাহেব মাঝে মাঝে কিডনি পরীক্ষা করে যখন দেখেন যে ইউরিনের সাথে প্রোটিন যাচ্ছে, অ্যালবুমিন যাচ্ছে বা ক্রিয়েটিন একটু বেশি, তখন উনি রোগীকে বলেন যে আপনার কিডনিতে সমস্যা দেখা দিচ্ছে, আপনি একজন কিডনি ডাক্তারের সাথে যোগাযোগ করেন। এইভাবেই কিন্তু বেশিরভাগ কিডনি রোগগুলি আসলে ডায়াগনোসিস হয়, যে ওনারা অন্য কোনো রোগ যেমন ডায়াবেটিস এবং হাইপারটেনশনের জন্য নিয়মিত ফলো আপে থাকেন এবং সেখান থেকে আস্তে আস্তে কিডনি রোগ দেখা দেয় এবং তখন তাদেরকে কিডনি ডাক্তারদের কাছে রেফার করা হয়। এবং এক্ষেত্রে কিডনি রোগের জন্য আলাদা কোনো সাইন সিমটম ওনাদের থাকে না। সাধারণত দেখা গেছে যে যদি জিএফআর 30-এর নিচে নামে অর্থাৎ সিকিডি স্টেজ 4-এ আসে, তখন পেশেন্ট আস্তে আস্তে সিমটোমেটিক হওয়া শুরু করে। ঠিক আছে বন্ধুরা? কি সিমটম হবে যদি সিকিডি হয়ে যায় পেশেন্টের? একটা জিনিস দেখো, পেশেন্ট নশিয়া হয়, নশিয়ার সাথে ভমিটিং হয়ে যেতে পারে, নশিয়া ভমিটিং, খাওয়ায় অরুচি, অ্যানোরেক্সিয়া পেশেন্টে থাকে, এর সাথে খুব ফ্যাটিকনেস থাকে। ফ্যাটিকনেসের কারণ হচ্ছে পেশেন্ট এনিমিক থাকে, এটা একটা কারণ, আরো অনেক কারণ আছে, এজন্য ফ্যাটিকনেস থাকে, খুব উইকনেস থাকে, সেম কারণ উইকনেস। স্লিপ প্রবলেম, পেশেন্ট রাতে ঘুমাতে পারে না, বারবার তাকে ওয়াশরুমে যেতে হয় প্রস্রাব করার জন্য। কারণ আমরা জানি কিডনি টিউবিউলসগুলি যখন নাকি আস্তে আস্তে ক্রনিক ইনফ্ল্যামেশন হয় তখন তাদের ফাংশিও লেসা থাকে না, অর্থাৎ ওয়াটার রিটেইন করার ক্ষমতা খুব বেশি থাকে না। কাজেই এই ওয়াটার প্রিজার্ভ করতে না পারার কারণে বারবার তাদেরকে প্রস্রাব করতে হয়। নকচুরিয়ার খুব একটা বড় ধরনের ক্লিনিক্যাল প্রেজেন্টেশন ক্রনিক কিডনি ডিজিজ। এছাড়া হাই ব্লাড প্রেশারের কারণ কয়েকটা কারণ থাকতে পারে। একটা হচ্ছে যে যেহেতু পেশেন্টের শরীর থেকে পানি বের হতে পারে না, লবণ বের হতে পারে না, এগুলি শরীরের ভিতরে আটকে পড়ে, কাজে এদের ওয়াটার এবং সল্টের কারণে ভলিউম ডিপেন্ডেন্ট হাইপারটেনশন হয়।
ঠিক আছে বন্ধুরা? আরেকটা হচ্ছে কিডনিতে যদি কোনো ইনসাল্ট হয় তাহলে রেনিন অ্যাঞ্জিওটেনসিন অ্যালডোস্টেরন সিস্টেম ওভার অ্যাক্টিভেশন হয়, হয়ে আলটিমেটলি হাইপারটেনশন করতে পারে। কাজে এগুলি হচ্ছে ক্রনিক কিডনি ডিজিজের একদম প্রথম দিকের সিমটম, একদম প্রথম দিকে। এগুলি দেখে তোমাকে ভাবতে হবে যে পেশেন্টের সম্ভবত ক্রনিক কিডনি ডিজিজ হচ্ছে। নকচুরিয়া, বারবার আদরে প্রস্রাব করে। আর আরেকটা বিষয় বললাম যে পেশেন্ট যখন সিকিডি স্টেজ 4 এ চলে আসে তখন কিন্তু পেশেন্টের আলটিমেটলি সাইন সিমটম শুরু হয়ে যায়। এক্ষেত্রে পেশেন্ট টায়ার্ডনেস থাকে, শ্বাসকষ্ট থাকে। এগুলির বড় কারণ হচ্ছে পেশেন্টের রক্ত স্বল্পতা থাকে শরীরের মধ্যে, যার কারণে পেশেন্ট টায়ার্ড থাকে এবং শ্বাসকষ্ট থাকে। এর পেছনে আরো কারণ আছে, আমরা বলবো একটু পরে। দেখো এই ছবিটা ডেভিডসন থেকে নেওয়া। একটা সিকিডি পেশেন্টের কি কি সিমটম থাকতে পারে। একটা দেখো যে পেশেন্ট পেল থাকে, পেশেন্ট এনিমিক থাকে, পেশেন্ট এনিমিক। তারপর পেশেন্টের দেখো এখানে জেবিপি রেঞ্জ থাকতে পারে ডিউ টু ভলিউম ওভারলোড। এই জন্য শরীরে যেহেতু প্রস্রাব কম হয়, বের হয় না প্রস্রাব, কাজে ভলিউম থাকে শরীরের ভিতরে, যার কারণে পেশেন্টের জেবিপি রেঞ্জ থাকতে পারে। পেশেন্টের হাইপার টেনশন থাকতে পারে, দেখো বন্ধুরা হাইপার টেনশন থাকতে পারে। আমি কিন্তু এই ইয়েলো কমপ্লেক্সনটা ইচ্ছে করে অ্যাভয়েড করে গেলাম, কারণ এটা খুব বেশি পাওয়া যায় না এবং এটা মনে রাখা দরকার নেই তোমাদের। পেশেন্ট হাইপারটেনশন ইনভেরিয়েবলি পাবে। কিডনির রোগ হাইপারটেনশন নাই, খুব কম। হ্যাঁ, কোন কিডনির রোগে হাইপারটেনশন থাকে না? এটা ছোট্ট প্রশ্ন। যে কিডনির রোগ ক্রনিক ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস থেকে হয়, সেই কিডনি রোগে কিন্তু সাধারণত হাইপারটেনশন থাকে না। এরপর দেখো পেশেন্টের ইনক্রিজ রেসপিরেটরি রেট এন্ড ডেপথ অফ মেটাবলিক অ্যাসিডোসিস। পেশেন্টের শরীরে যেহেতু অ্যাসিড জমে যায়, বের হয়ে আসতে পারে না শরীর থেকে, কাজে মেটাবলিক অ্যাসিডোসিস হয় পেশেন্টের। আর অ্যাসিডোসিস হওয়ার কারণে পেশেন্টের অ্যাসিডোটিক ব্রিদিং বা কুজমাল ব্রিদিং হয়। পেশেন্টের হয়তো ডায়ালিসিস যখন করে তখন একটা ক্যাথেটার লাগানো থাকে এদিকে, পেশেন্টের হয়তো একটা ফিস্টুলা থাকতে পারে। ইউরিনিক যে টক্সিন, ইউরিয়া ক্রিয়েটিনিন, এরা কিন্তু পেরিকার্ডিয়ামে জমা হতে পারে। পেরিকার্ডিয়ামে জমা হয়ে পেরিকার্ডাইটিস করতে পারে এবং পেরিকার্ডিয়াল রাব করতে পারে, এটা সাউন্ড হবে। ট্রান্সপ্লান্ট করা হলে এখানে তুমি একটা স্কার মার্ক পেতে পারো। আমরা কিন্তু সাধারণত ট্রান্সপ্লান্ট ডান দিকে করার রোগী বেশি ডিল করি আমরা, আমাদেরকে দেখতে হয় ডান দিকে ট্রান্সপ্লান্ট। এতে বাম দিকে ছবি দিয়ে দিচ্ছে, কিন্তু বন্ধুরা তুমি হয়তো দেখবে 99.99 পেশেন্টের কিন্তু ট্রান্সপ্লান্ট ডান দিকে করা হচ্ছে, বাম দিকে খুব কম। কাজে এখানে যদি কোনো এভাবে একটা স্কার মার্ক দেখো এবং পেশেন্ট কিডনি রোগী, তোমাকে বুঝতে হবে যে এখানে ট্রান্সপ্লান্ট করা হচ্ছে। এবং এই কিডনি তুমি অ্যাবডোমেন প্যালপেট করে, খুব সিম্পলি প্যালপেট করে তুমি এই কিডনি তুমি প্যালপেট করতে পারো। প্রথম দিকের এক লেকচারে আমি একটা প্রশ্ন তোমাদের করেছিলাম যে কখন কিডনিকে অ্যাবডোমেন, অ্যান্টেরিয়র অ্যাবডোমেন থেকে খুব ইজিলি প্যালপেট করা যায়। আমি অ্যান্সারটা দেই নাই সেখানে, বলেছিলাম যে প্রশ্ন রইল তোমাদের কাছে, আজকে দিয়ে দিচ্ছি অ্যান্সার। সেটা হচ্ছে ট্রান্সপ্ল্যান্টেড কিডনি, এটাকে তুমি খুব সহজেই অ্যান্টেরিয়র অ্যাবডোমেন থেকে নিচের দিকে একদম খুব সুপারফিশিয়াল পালপেট করে তুমি এটাকে তুমি প্যালপেট করতে পারো সুপারফিশিয়াল পালপেশনের মাধ্যমে। সেটা হচ্ছে ট্রান্সপ্ল্যান্টেড কিডনি। ওকে, এছাড়া দেখো ব্রাউন পিগমেন্ট, ব্রাউন লাইন পিগমেন্টেশন যে নেল, নেলের মধ্যে হয়, হাফ এন্ড হাফ নেল হতে পারে। তারপরে ইচিং হয়। দেখো বন্ধুরা খুব একটা ইম্পর্টেন্ট জিনিস, ইচিং। স্কিনের মধ্যে নানান কারণে ইচিং হয়, তোমার ইউরিক অ্যাসিড জমা হয়, ফসফেট জমা হয়, এরকম নানান কারণে স্কিনের মধ্যে ইচিং হতে পারে। অনেক সময় এর প্রশ্ন করা হয় যে স্কিনের রোগ নাই অথচ ইচিং, কি কি কারণে হতে পারে? হ্যাঁ, হেলদি স্কিন কিন্তু ইচিং হচ্ছে প্রচন্ড রকম, তাহলে এর কারণ কি? একটা হচ্ছে সিকেডি, আর একটা হচ্ছে ক্রনিক লিভার ডিজিজ। ঠিক আছে বন্ধুরা? অন্যদিকে কিছু হেমাটোলজিক্যাল ডিজিজ আছে যেখানে খুব প্রোরাইটাস হয় কিন্তু স্কিন হেলদি, সেটা হচ্ছে কি আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া, পলিসাইথেমিয়া, ওইদিকে লিম্ফোমা, ইভেন লিউকেমিয়া, এগুলিতে কিন্তু ইচিং হতে পারে। এদিকে ক্রনিক কিডনি ডিজিজ, ক্রনিক লিভার ডিজিজ, ওইদিকে হাইপারথাইরয়েডিজম এন্ড হাইপোথাইরয়েডিজম, ডায়াবেটিস মেলাইটাস, ওল্ড এজ এন্ড ওয়াটার। তুমি কোথাও গেলা বেড়াতে, সেই পানি দিয়ে তুমি ওয়াশ গোসল করলা অথবা মুখ ধোলা, দেখলা যে এরপর তোমার শরীর চুলকাইতেছে, এমনও হতে পারে। তাহলে হেলদি স্কিন কিন্তু এই সমস্ত কারণে ইচিং হতে পারে। ঠিক আছে বন্ধুরা, একটু আমরা ডেভিডসন থেকে চার্টটা দেখে নিব। এছাড়া ইজিলি দেখো, ইজি ব্রুইজিং, ইজিলি শরীরের বিভিন্ন জায়গার মধ্যে রক্তের ছোপ ছোপ দাগ দেখা দিতে পারে। এটার অনেক ব্যাখ্যা আছে, তার মধ্যে একটা হচ্ছে এই সমস্ত রোগীদের প্লেটলেট ডিসফাংশন হয়।
যার কারণে পেট্রিসে পারে। ইউরিমিয়া কিন্তু পেরিফেরাল নিউরোপ্যাথি করতে পারে। যদি পেরিফেরাল নিউরোপ্যাথি করে আলটিমেটলি রিফ্লেক্স অ্যাবসেন্ট হবে, তারপরে রিডিউস সেন্সেশন হবে, এগুলি হতে পারে। রেস্টলেস লেগ সিনড্রোম হতে পারে, অর্থাৎ পেশেন্ট রাত্রে বিছানায় যাওয়ার পর পা দুটা এই নাড়াচাড়া করতেই থাকে, মনে হলো না পায়ের মধ্যে পোকা হাঁটতেছে, ছোট ছোট পোকা পা দিয়ে বেয়ে বেয়ে উপর দিকে উঠছে বা পা দিয়ে বেয়ে বেয়ে নিচে নামতেছে, এই ধরনের একটা অনুভূতি কাজ করে, যার কারণে আলটিমেটলি পা দুটা সে কন্টিনিউয়াস নাড়াতে থাকে। রেস্টলেস লেগ সিনড্রোম বলা হয় এই পেশেন্টগুলি। রেস্টলেস লেগ সিনড্রোম যদি হয় তো তুমি সেখানে কিছু মেডিসিন আছে, তুমি ক্লোনাজিপাম দিতে পারো, আয়রন দিতে পারো, তারপরে তুমি ডোপামিন অ্যাগোনিস্ট দিতে পারো, এই ধরনের কিছু মেডিসিন দেওয়া যায় রেস্টলেস লেগ সিনড্রোমের জন্য। এছাড়া হিককাপ হতে পারে, কখনো কখনো হেঁচকি আসে, ঘন ঘন যদি হেঁচকি হতেই থাকে এবং যেটা কোনোভাবেই কন্ট্রোল করা যাচ্ছে না, তাহলে বন্ধুরা একটু রেনাল ফাংশন টেস্ট দেখে নিও। আমরা কুজমাল ব্রিদিং এর কথা বললাম। নিউরোলজিক্যাল ফিচার হতে পারে, পেশেন্ট ইভেন কনভালশন, ড্রাউজি, কোমা এগুলিও হতে পারে, ঠিক আছে। পেশেন্টের শর্টনেস অফ ব্রেথ হতে পারে, শ্বাসকষ্ট, যেটা আমরা একটা কারণ বললাম কুজমাল ব্রিদিং, আর একটা হচ্ছে ফুসফুসে পানি জমে যেতে পারে, সেখান থেকে শ্বাসকষ্ট হতে পারে। আরেকটা হচ্ছে এই ধরনের রোগীদের ইসকেমিক হার্ট ডিজিজ থাকে। ইসকেমিক হার্ট ডিজিজের জন্য অনেক সময় পেশেন্টের চেস্ট পেইন যেমন হতে পারে, শ্বাসকষ্টও হতে পারে। মনে রাখবে বন্ধুরা, ইসকেমিক হার্ট ডিজিজে যদি শ্বাসকষ্ট হয়, এটাকে তখন আমরা কি বলি? অ্যানজাইনা ইকুইভ্যালেন্ট বলা হয়। অ্যানজাইনা ইকুইভ্যালেন্ট। তুমি হাঁটতেছো, বুকে ব্যথা হচ্ছে, থেমে গেলা, বুকে ব্যথা চলে গেল, এটা অ্যানজাইনা। কিন্তু হাঁটতেছো, শ্বাসকষ্ট হচ্ছে, থেমে গেলা, শ্বাসকষ্ট কমে গেল, এবং এই প্রবলেমটা হার্টের ইসকেমিক হার্ট ডিজিজ থেকে যদি হয়, তখন এটাকে আমরা বলবো কি? অ্যানজাইনা ইকুইভ্যালেন্ট। দেখো বন্ধুরা, কেন হচ্ছে? আমরা একটু আগে বললাম যে ইসকেমিক হার্ট ডিজিজ হতে পারে সিকিডি পেশেন্টের, এবং এই পেশেন্টগুলি ডায়াবেটিস, হাইপারটেনশন থেকে যেমন অ্যাথেরোস্ক্লেরোসিস হতে পারে, সিকিডির জন্য অ্যাথেরোস্ক্লেরোসিস তখন বেশি হয়। খুব একটা মজার ছবি দেখো, কিডনি ফাংশন যদি নর্মাল থাকে, দুইটা হেলদি কিডনি দেখো এখানে, এই সমস্ত রোগী যদি বয়স্ক যদি হন, ওনারা যদি ডিসলিপিডিমিয়া থাকে, যদি ড্রিঙ্কস করেন, অ্যালকোহল খান, তারপর যদি ওনারা স্মোকিং করেন, তাহলে এগুলির কারণে আলটিমেটলি অ্যাথেরোস্ক্লেরোসিস হয়। এটা তোমরা সবাই জানো, ডিসলিপিডিমিয়া, ওল্ড এজ, তারপরে ডায়াবেটিস, হাইপারটেনশন, তারপরে তোমার এখানে স্মোকিং, এগুলির জন্য আলটিমেটলি দেখো অ্যাথেরোস্ক্লেরোসিস হচ্ছে, এবং অ্যাথেরোস্ক্লেরোসিস পরের যে এরিয়া, সেখানে রক্ত সরবরাহ কমে যাচ্ছে, এনজাইনা হচ্ছে। কিন্তু যদি এমন যদি হয় যে কিডনি ইনজুরি, সিকিডি হয়ে গেছে, দেখো এটা হেলদি কিডনি, এটা সিকিডি কিডনি, তখন দেখো এই সিকিডি হওয়ার কারণে পেশেন্টের ইউরিক অ্যাসিড জমে যায়, ইউরিয়া ক্রিয়েটিনিন জমে যায়, ফসফেট জমে যায়, এই সমস্ত বিভিন্ন রকমের প্যাথোলজির কারণে আলটিমেটলি অ্যাথেরোস্ক্লেরোসিসটা কি হবে? অ্যাক্সিলারেটেড অ্যাথেরোস্ক্লেরোসিস, বেশি বেশি অ্যাথেরোস্ক্লেরোসিস হবে। কাজেই সিকিডি কিন্তু একটা অ্যাথেরোস্ক্লেরোটিক ডিজিজ, মনে রাখবে বন্ধুরা। তাহলে কি হবে? দেখো ডায়াবেটিস, হাইপারটেনশন যত অ্যাথেরোস্ক্লেরোসিস করতে পারে, সিকিডি তাতে বেশি অ্যাথেরোস্ক্লেরোসিস করতেছে, যার কারণে আলটিমেটলি এর ডিস্টালি দেখো রক্ত সরবরাহ একদমই কমে যায়, যার কারণে এই সিকিডি পেশেন্টদের, অনেক পেশেন্ট আলটিমেটলি স্ট্রোকে মারা যায়, অনেক পেশেন্ট এমআই হয়ে মারা যায়, ঠিক আছে। অন্তত 50% সিকিডি পেশেন্ট স্ট্রোক, এমআইতে মারা যেতে পারে, তার চেয়ে বেশি। এখন আসলে যদি সিকিডি হয় কোনো পেশেন্টে, তাহলে আমরা কি কি ইনভেস্টিগেশন করতে পারি? আমাদের যখন নাকি তুমি ধরো তুমি একজন কনসালটেন্ট, চেম্বারে বসে আছো, একজন কিডনি ডিজিজের পেশেন্ট তোমার কাছে আসলেন, এসে বললেন যে স্যার বা ম্যাডাম, আমার ক্রিয়েটিনিনটা বেড়ে গেছে, দেখেন রিপোর্ট নিয়ে আসছি। তো যখন কোনো পেশেন্ট তোমার কাছে আসলেন ক্রিয়েটিনিন বেশি নিয়ে, তোমাকে তখন শিওর হতে হবে যে তুমি কি সিকিডি ডিল করছো নাকি একেআই ডিল করছো। এই জিনিসটা বোঝা খুব গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে যদি একেআই ডিল করো, তাহলে তুমি পেশেন্টকে দারুণ একটা মেসেজ দিতে পারবা যে আপনি ভালো হয়ে যাবে, বাস পেশেন্ট তোমাকে স্যালিউট দিয়ে চলে যাবে। আর যদি বলো যে না, এটা আর ভালো হবে না, তাহলে এরকম একটা মেসেজ দেওয়ার ক্ষেত্রেও তোমাকে ভাবতে হবে যে এই ধরনের মেসেজ দিলে পেশেন্ট আসলে ডিপ্রেশনে চলে যেতে পারে।
কাজে তোমাকে আগে শিওর হতে হবে যে এটা রিয়েলি একেআই নাকি সিকেডি। এটা বোঝার একটা উপায় হচ্ছে পেশেন্টকে বলতে হবে যে আপনার এটাই কি একমাত্র ক্রিয়েটিনিন রিপোর্ট নাকি আরো আগে কোনো রিপোর্ট আছে। পেশেন্ট যদি বলে যে হ্যাঁ আমার 6 মাস আগে বা 3 মাস আগে আরেকটা ক্রিয়েটিনিন রিপোর্ট ছিলাম ওটাও বেশি ছিল, তাহলে 3 মাস আগেও বেশি 3 মাস পরেও বেশি ক্রিয়েটিনিন, তাহলে এটা সিকেডি কনফার্ম। আর যদি রোগী যদি বলে না ম্যাডাম বা না স্যার আমি এই তো 15 দিন আগে একবার ক্রিয়েটিনিন করলাম সেটা তো নর্মাল ছিল, তাহলে বুঝতে হবে কি 15 দিন আগে ক্রিয়েটিনিন নর্মাল আর এখন ক্রিয়েটিনিন বেশি, এটা অ্যাকিউট কিডনি ইনজুরি, এটা সিকেডি নয়। ঠিক আছে বন্ধুরা, যদি এ ধরনের কোনো এভিডেন্স না থাকে তাহলে তুমি পেশেন্টের একটা আল্ট্রাসোনোগ্রাম অফ কেওবি করে দেখতে পারো। যদি আল্ট্রাসোনোগ্রাম কেওবি যদি করো, যদি দেখা যায় যে কিডনির ছোট হয়ে গেছে, ফাইব্রোসিস হয়ে গেছে, সাদা হয়ে গেছে, অর্থাৎ তোমার কর্টিকোজেনিক ম্যাটারের ডিফারেন্সিয়েশন লস্ট হয়ে গেছে ফাইব্রোসিস হওয়ার কারণে, তাহলে বুঝতে হবে যে এটা তুমি সিকেডি ডিল করছো। আসলে এই দুইটাই হচ্ছে ডেফিনিট এভিডেন্স, যে আগের ক্রিয়েটিনিন রিপোর্ট এবং একটা আল্ট্রাসোনোগ্রাম রিপোর্ট। এছাড়া অনেকে বলেন যে পেশেন্ট যদি এনিমিক থাকেন তাহলে বুঝতে হবে যে তুমি সিকেডি ডিল করতেছো, কারণ তোমরা জানো সিকেডিতে পেশেন্ট এনিমিক হয়, একেআইতে পেশেন্ট এনিমিক হয় না। কিন্তু বন্ধুরা তোমরা তো যথেষ্ট ম্যাচিউর স্টুডেন্ট, এখন তোমরা কয়েকজন ডাক্তার হয়ে যাবে, তোমরা তো নিজেরাও বুঝো একটা পেশেন্ট তো যদি এনিমিয়া নিয়ে আসেন, কিডনি পেশেন্ট, ওরা তো কিডনি ছাড়া অন্য কোনো কারণে তো ওনার এনিমিয়া হতে পারে। যেমন একটা একেআই পেশেন্ট আসলো তোমার কাছে, ওনার পাইলসের সমস্যা আছে, এই জন্য ব্লিডিং হয়, এই জন্য উনি এনিমিক, তাহলে কি তুমি সেটা সিকেডি বলবে? কখনো না। একজন ইয়াং লেডি আসলেন তোমার কাছে, ওনার মেনোরেজিয়া আছে, উনি একেআই নিয়ে তোমার কাছে আসলেন, এখন ওনার একেআই প্লাস মেনোরেজিয়ার কারণে উনি এনিমিক, তো এখন উনি একেআই সাথে এনিমিক থাকলেই এখন তাকে সিকেডি আমরা বলবো? নো, এটা তো এনিমিয়ার অন্য কারণে, যার কারণে একেআই যদি থাকে তার সাথে এনিমিয়া যদি থাকে তাহলে ওনার চট করে আমরা এই কথা বলবো না যে ওটা সিকেডি হয়ে গেছে, এনিমিয়ার তো অন্য কারণও থাকতে পারে, তাই না বন্ধুরা? এই জন্য যদি বলো যে ডেফিনিট কোন দুইটা টেস্টের মাধ্যমে আমরা বুঝতে পারবো যে এটা একেআই নয় এটা সিকেডি, সেটা হচ্ছে যদি 3 মাস আগের কোনো রিপোর্ট থাকে যার যেখানে ক্রিয়েটিনিন বেশি, এটা একটা ডেফিনিট টেস্ট, এবং যদি আল্ট্রাসোনোগ্রাম রিপোর্ট থাকে সেখানে যদি দেখা যায় যে কিডনি ছোট হয়ে গেছে এবং সাদা হয়ে গেছে, অর্থাৎ ফাইব্রোসিস হয়ে গেছে, তাহলে এটাও ডেফিনিট যে পেশেন্টের এটা সিকেডি হয়ে গেছে এবং পয়েন্ট অফ নো রিটার্ন। এই ধরনের একটা এইম নিয়ে কিন্তু আমরা এই পেশেন্টগুলির ইনভেস্টিগেশন করে থাকি। আরেকটা হচ্ছে যে পেশেন্টের কি কারণে সিকেডি হলো সেটাকে তোমার দেখতে হবে, ডায়াবেটিস আছে কিনা বা অন্য কোনো গ্লোমারুলোনেফ্রাইটিস আছে কিনা এগুলো তোমাকে দেখতে হবে। হ্যাঁ, এরপর দেখতে হবে এমন কোনো কন্ডিশন আছে কিনা যেটাকে তুমি ইচ্ছে করলে ট্রিট করতে পারো, তাহলে কিন্তু সিকেডির তোমার ডিটেরিওরেশন বা পেশেন্টের যে অবনতি এটাকে আমরা একটু ধীর গতি করতে পারি। যেমন একটা পেশেন্টের যদি হাইপারটেনশন থাকে, আনকন্ট্রোল হাইপারটেনশন, যদি তুমি এটা খুব সুন্দর করে কন্ট্রোল করতে পারো হাইপারটেনশন, তাহলে কিন্তু পেশেন্টের সিকেডি হলেও সেটা পেশেন্টের অবনতি খুব ধীরে ধীরে হয়। তখন যেটা হয়তো 1 বছর পরেই পেশেন্ট একদম সিকেডি স্টেজ 5-এ চলে যেত, কিন্তু তোমার চমৎকার ব্লাড প্রেশার কন্ট্রোলের কারণে সেটা দেখা যাচ্ছে যে 10 বছর পরে গিয়ে পেশেন্ট আলটিমেটলি এন্ড স্টেজ কিডনি ডিজিজে যাচ্ছে, সে 10 বছর সে ভালো থাকতো। এছাড়া দেখো পেশেন্টের এনিমিয়া আছে কিনা সেটা আমাকে দেখতে হবে, কারণ এটা কারেকশন করতে হয়। পেশেন্টের কোনো বোন ডিজিজ আছে কিনা এগুলো আমাকে দেখতে হবে। সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা বললাম, সিকেডি পেশেন্ট কিন্তু বন্ধুরা কিডনি ডিজিজে মারা যায় না, হার্টের ডিজিজে মারা যায়। তো সিকেডি পেশেন্টের হার্টের রোগ আছে কিনা এটা তোমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। কিডনি 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 করতে করতে রোগী হঠাৎ করে হার্টের রোগে মারা গেল, এমআই হয়ে মারা গেল, এরকম দুর্ঘটনা অনেক সময় ঘটে। কাজেই বন্ধুরা তুমি যখন কিডনি ডিল করবে অবশ্যই হার্টের কন্ডিশনটাও দেখতে ভুল করবে না। তুমি একটা সিবিসি করবে এনিমিয়া আছে কিনা, সাধারণত কিডনি রোগে নর্মোসাইটিক নর্মোক্রমিক এনিমিয়া হয়ে থাকে, তবে অনেক ক্ষেত্রে মাইক্রোসাইটিক হাইপোক্রমিক এনিমিয়া হতে পারে, যেহেতু এই ধরনের রোগীদের শরীরের মধ্যে আয়রনের একটা ঘাটতি থাকে। এরপর আমরা ইউরিয়া ক্রিয়েটিনিন দেখবো, এগুলি রেঞ্জ থাকে পেশেন্টের। ইউরিন আরই করব, সেখানে প্রোটিনিউরিয়া হিমাচুরিয়া থাকতে পারে, যদি গ্লোমারুলোনেফ্রাইটিস থেকে হয় সিকেডি তাহলে প্রোটিনিউরিয়া হিমাচুরিয়া থাকতে পারে। ঠিক আছে, এই প্রোটিনিউরিয়াকে বন্ধ করতে হবে, কারণ কি এই প্রোটিনিউরিয়া যদি চলতে থাকে, এক তো শরীর থেকে প্রোটিন লস হচ্ছে, পেশেন্ট ম্যালনিউট্রিশনে ভুগবেন, আরেকটা হচ্ছে এই প্রোটিনিউরিয়া যত বেশি হবে শরীরের মধ্যে
লিপিড প্রোফাইল তত খারাপ হবে, আর লিপিড প্রোফাইল যত খারাপ হবে পেশেন্টের অ্যাথেরোস্ক্লেরোসিস তত বেশি হবে, আর অ্যাথেরোস্ক্লেরোসিস যত বেশি হবে পেশেন্টের এমআই হওয়ার রিস্ক, স্ট্রোকের রিস্ক তত বেশি হবে। এই জন্য কিডনি রোগীদের প্রোটিনুরিয়াকে তুমি এসি ইনহিবিটর বা ইআরবি দিয়ে বন্ধ করার জন্য সবসময় চেষ্টা করবে। এছাড়া যদি গ্লোমেরুলোনেফ্রাইটিস সন্দেহ করো, এএনএ, আনকা, C3, C4 এগুলি আমরা করার চেষ্টা করব। কিডনি সাইজ যদি ভালো থাকে 9 থেকে 10 সেন্টিমিটার যদি থাকে, তাহলে আমরা কিডনি বায়োপসি করে তার ভেতরের রোগটাকে হিস্টোপ্যাথোলজিক্যালি ফাইন্ড আউট করার জন্য চেষ্টা করব। এছাড়া বি ভাইরাস, সি ভাইরাস, এইচআইভি এগুলোও করব। বন্ধুরা মনে রাখবে বি ভাইরাস, সি ভাইরাস, এইচআইভি থেকে কিডনি কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। আর এমনও অনেক সময় হয় যে পেশেন্টকে আমরা যদি ডায়ালাইসিস করার প্রিপারেশন নেই, সেক্ষেত্রে অবশ্যই বি ভাইরাস, সি ভাইরাস, এইচআইভি করে নিতে হবে। ট্রান্সপ্লান্টের আগে এগুলি করে নিতে হয়, প্রয়োজন হলে রোগীকে ভ্যাকসিন দিয়ে দিতে হবে। পেশেন্টের ক্রনিক ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস হলো কিনা সেটা বোঝার জন্য আমরা ইউরিনের রুটিন পরীক্ষা করে থাকি। আর সিবিসির মধ্যে এই ধরনের রোগীদের অনেক সময় ইসোনোফিলিয়া পাওয়া যেতে পারে, কারণ তোমরা জানো এই অ্যাকিউট ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস, ক্রনিক ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস এটা অনেক সময় এক ধরনের অ্যালার্জিক রিঅ্যাকশন। খুবই ইম্পর্টেন্ট বন্ধুরা, আমরা ইলেকট্রোলাইটস করব। এই রোগীদের অনেক সময় হাইপার ক্যালেমিয়া থাকে, পটাশিয়াম এবং প্রোটন, পটাশিয়াম এবং প্রোটন এই দুই পি, প্রোটন এবং পটাশিয়াম এরা শরীরের মধ্যে আটকে পড়ে। পটাশিয়াম আটকে পড়ার কারণে হাইপারক্যালেমিয়া হয়, প্রোটন আটকে পড়ার কারণে অ্যাসিডোসিস হয়। এছাড়া ক্যালসিয়াম, ফসফেট, প্যারাথাইরয়েড হরমোন এবং ভিটামিন ডি চেক করব আমরা। ক্যালসিয়াম সাধারণত এই রোগীদের কম থাকবে, ফসফেট বেশি থাকবে, প্যারাথাইরয়েড হরমোন বেশি থাকবে এবং ভিটামিন ডি কম থাকবে। ঠিক আছে বন্ধুরা, এই চারটা জিনিস আমরা খুব ভালো করে মনে রাখার চেষ্টা করব। এই ধরনের রোগীদের ক্যালসিয়াম কম থাকে, ফসফেট বেশি থাকে, প্যারাথাইরয়েড হরমোন বেশি থাকে এবং ভিটামিন ডি কম থাকে। ঠিক আছে, এর মাধ্যমে আমরা পেশেন্টের ভবিষ্যতে রেনাল অস্টিওডিস্ট্রফি অর্থাৎ কিডনি রোগীদের কোনো বনি ডিজিজ হতে পারে কিনা সেটা বুঝতে পারি। সিরাম অ্যালবুমিন লেভেল কম করব, এটা সাধারণত অনেক কম থাকে। ঠিক আছে, যদি কম থাকে তাহলে বুঝতে হবে পেশেন্টের ম্যালনিউট্রিশন হচ্ছে, নেফ্রোটিক সিনড্রোম আছে পেশেন্টের। অনেক নেফ্রোটিক সিনড্রোম আছে বন্ধুরা যেগুলো থেকে পেশেন্টের সিকিডি হয়ে যায়, যেমন মেমব্রেনাস নেফ্রোপ্যাথি থেকে সিকিডি হতে পারে, ডায়াবেটিস নেফ্রোপ্যাথি থেকে সিকিডি হতে পারে, এমসিজিএন এগুলি থেকে সিকিডি হতে পারে। তাহলে এইগুলিতে নেফ্রোটিক সিনড্রোম করলো বটে কিন্তু সিকিডি করলো। প্রশ্ন হচ্ছে কোন নেফ্রোটিক সিনড্রোম থেকে কখনোই সিকিডি হয় না? এটা বন্ধুরা প্রশ্ন করি আমরা অনেক সময়, কোন নেফ্রোটিক সিনড্রোম থেকে কখনোই সিকিডি হয় না? মিনিমাল চেঞ্জ ডিজিজ, এই নেফ্রোটিক সিনড্রোম থেকে কখনোই সিকিডি হয় না। ঠিক আছে বন্ধুরা, এছাড়া লিপিড প্রোফাইল, সুগার এগুলি করব। যদি এগুলি যদি অ্যাবনর্মাল পাওয়া যায় তাহলে বুঝতে হবে যে এই পেশেন্টের কার্ডিওভাস্কুলার রিস্ক অনেক বেশি, যে কোনো রোগ মধ্যে রোগী এমআই হয়ে বা স্ট্রোক করে মারা যেতে পারে। কিডনির আলট্রাসোনোগ্রাম করব, যদি দেখা যায় যে কিডনি দুইটা ছোট হয়ে গেছে তাহলে পেশেন্টকে কাউন্সেলিং করতে হবে। এবং যদি দেখা যায় যে একটা কিডনি ছোট একটা কিডনি বড়, তাহলে আমরা বুঝতে পারি যে এই পেশেন্টের কোনো রেনোভাস্কুলার ডিজিজ আছে। যদি অবস্ট্রাকশন থাকে, কিডনি দুটো একটু বড় হয়ে যায়, অবস্ট্রাকটিভ ইউরোপ্যাথি অথবা নেফ্রোপ্যাথি, তাহলে বুঝতে হবে যে পেশেন্টের অবস্ট্রাকশন যদি রিমুভ করা হয় তাহলে হয়তো বা পেশেন্টের রেনাল ফাংশন রিভার্স করতে পারে। যদি কিডনির ব্লাড ভেসেলগুলি দেখতে চাও তাহলে আমরা ডপলার রেনাল আল্ট্রাসাউন্ড অথবা সিটি রেনাল এনজিওগ্রাম এগুলি আমরা করতে পারি। এখন দেখো আমরা আসলে একটু ম্যানেজমেন্টের দিকে চলে যাব। তার আগে কিডনিতে বিভিন্ন প্যাথোলজি হয়, সিকিডির কারণে যে প্যাথোলজিগুলি হচ্ছে এগুলি একটু আমরা বোঝার চেষ্টা করব যে সিকিডি হলে রেনাল অস্টিওডিস্ট্রফি কিভাবে হয়। এই ছবিটা কিন্তু আসলে বন্ধুরা খুব চমৎকার ছবি, তোমরা যদি একটু ডেভিডসনের ছবি বোঝার চেষ্টা করো খুব ভালো লাগবে তোমাদের কাছে। দেখো যে একটা পেশেন্টের যখন দেখো কিডনি খারাপ হয়ে গেল, কিডনিটা দেখো কেমন একটা আঁকা বাঁকা করে আঁকলো, মানে এটা হেলদি কিডনি নয়। যদি এরকম যদি হয় তাহলে আলটিমেটলি এই কিডনি দিয়ে ফসফেট প্রস্রাবের সাথে আর বের হতে পারে না। প্রস্রাবের সাথে যদি ফসফেট আর বের হতে না পারে, অর্থাৎ ফসফেট শরীরের মধ্যে আটকা পড়ে যায় কিডনি খারাপ হওয়ার কারণে, সেই ফসফেট তখন রক্তের মধ্যে জমতে থাকে, জমার কারণে রক্তে ফসফেটের পরিমাণ বেড়ে যায়। এই ফসফেট কিন্তু খারাপ জিনিস বন্ধুরা। এই ফসফেট আলটিমেটলি প্যারাথাইরয়েড গ্ল্যান্ডকে স্টিমুলেট করে এবং শরীরের মধ্যে প্যারাথাইরয়েড হরমোন, প্যারাথাইরয়েড গ্ল্যান্ডগুলি তখন হাইপারপ্লাসিয়া হয়, অর্থাৎ চারটা গ্ল্যান্ডই বড় হয়ে যায় আস্তে আস্তে, এবং কখনো কখনো এত বড় হয়ে যায় যে এগুলিকে অপারেশন করে ফেলে দিতে হয়।
ঠিক আছে বন্ধুরা, 4টা গ্ল্যান্ডকে অপারেশন করে ফেলে দিতে হয়, বা 3টাকে ফেলে দিতে হয়, একটাকে রাখতে হয়। তো এভাবে একটা চিকিৎসা দেওয়া হয়, বা একটাকে এনে হাতের অন্য কোথাও লাগিয়ে দেওয়া হয়। অর্থাৎ প্যারাথাইরয়েড গ্ল্যান্ডগুলি বড় হয়ে যায় এবং এখান থেকে হিউজ অ্যামাউন্ট অফ প্যারাথাইরয়েড হরমোন রিলিজ হতে থাকে, যেটাকে সেকেন্ডারি হাইপার প্যারাথাইরয়েডিজম বলা হয়। সেকেন্ডারি কেন? এটা প্রাইমারি না, এটা বাইরের একটা স্টিমুলেশনে এই ঘটনা ঘটছে, এই জন্য এটা সেকেন্ডারি হাইপার প্যারাথাইরয়েডিজম বলা হয়। ঠিক আছে। অন্যদিকে দেখো যে কিডনির টিউবিউলস যেগুলি আছে, কিডনির টিউবিউলসগুলো আলটিমেটলি ফাইব্রোসিস হয়ে যাওয়ার কারণে এখানে যে ভিটামিন ডি অ্যাক্টিভেশন হতো সেই ভিটামিন ডি অ্যাক্টিভেশন হয় না। শরীরের ভিটামিন ডি ইনঅ্যাক্টিভ কন্ডিশনে থেকে যায়, এটা অ্যাক্টিভ হয় না। তো শরীরে ভিটামিন ডি যদি ইনঅ্যাক্টিভ থাকে এবং অ্যাক্টিভ না হয়, তাতে কি হবে? আলটিমেটলি ভিটামিন ডি যে ইন্টেস্টাইনে গিয়ে ক্যালসিয়াম অ্যাবজর্পশন করতো সেটা আর করতে পারছে না, যার কারণে শরীরের ভিতরে আর ক্যালসিয়াম ঢুকতে পারছে না, তার কারণে রক্তের মধ্যে ক্যালসিয়ামের পরিমাণ অনেক কমে যাচ্ছে। বন্ধুরা তুমি দেখবে যে এ ধরনের কিডনি রোগীদেরকে সবসময় ক্যালসিয়াম দিয়ে রাখা হয়, অনেক সময় ক্যালসিয়াম দিয়ে রাখা হয়। তাহলে এদের শরীরের মধ্যে ক্যালসিয়াম কম থাকে, রক্তের মধ্যে ক্যালসিয়াম কম থাকার কারণে আলটিমেটলি এই হাইপোক্যালসিমিয়া এই প্যারাথাইরয়েড গ্ল্যান্ডকে যে স্টিমুলেট করে এবং হাইপার প্যারাথাইরয়েডিজম করতে পারে। কাজেই এই প্যারাথাইরয়েড গ্ল্যান্ড স্টিমুলেশন হচ্ছে বেশি ফসফেট দ্বারা এবং কম ক্যালসিয়াম দ্বারা। এখন প্যারাথাইরয়েড হরমোন যদি বেশি রিলিজ হয়, তাহলে আলটিমেটলি কি হয় বন্ধুরা? বোনসের মধ্যে একটা চেঞ্জ আসে, তাই না? বোনসের অস্টিওক্লাস্টগুলি অ্যাক্টিভ হয় এবং বোন রিজর্পশন হয়, অর্থাৎ বোনসের মধ্যে যে পরিবর্তন হয় কি, বোনস অস্টিওপোরোসিস হয়ে যায়, বোনসটা ঝাঁঝরা হয়ে যায় এবং সহজে বোন ফ্র্যাকচার হয়। কিডনি রোগীদের অনেক সময় সহজে হাড্ডি ভেঙে যায়। তাহলে এই অস্টিওপোরোসিস হয়ে যায় এই হাইপার প্যারাথাইরয়েডিজম হওয়ার কারণে। ঠিক আছে বন্ধুরা। এখন আরেকটা বিষয় ঘটে যেটা আমরা সাধারণত ডিসকাস করি না বা করতাম না, তোমাদের যথেষ্ট ম্যাচিউর মনে হয় আমার, এই জন্য আমি এটা ডিসকাশন করে দিই, যে এই যে ফসফেট শরীরের ভিতরে জমে গিয়েছিল, এই ফসফেট জমে যাওয়ার কারণে কিন্তু এই হাড্ডি থেকে আরেকটা ফ্যাক্টর রিলিজ হয়, যার নাম ফাইব্রোব্লাস্ট গ্রোথ ফ্যাক্টর 23। এটা হাড্ডি থেকে অস্টিওসাইট থেকে ওখান থেকে রিলিজ হয়। সোজা কথা, হাড় থেকে আরেকটা জিনিস রিলিজ হয় যেটা ফাইব্রোব্লাস্ট গ্রোথ ফ্যাক্টর 23 বলা হয়। এটা ডেঞ্জারাস একটা জিনিস, এই ফাইব্রোব্লাস্ট গ্রোথ ফ্যাক্টর 23 নামটাই ডেঞ্জারাস। দেখো নামটা কি, ফাইব্রোব্লাস্ট গ্রোথ ফ্যাক্টর। এরা ফাইব্রোব্লাস্টকে গ্রোথ করে, যে অর্গানে যে কাজ করবে সেই অর্গানে ফাইব্রোসিস করে ছেড়ে দিবে, একদম ফাইব্রোসিস করে এটাকে শোভা তৈরি করে দিবে একদম। আখের যেমন শোভা, ফাইব্রোসিস রসটা বের করে দিলে কি হয়, এটা একটা এটা মানে কিছুই থাকে না, ফাইবার হয়ে যায় এটা। ঠিক তেমনই ফাইব্রোব্লাস্ট গ্রোথ ফ্যাক্টর যদি কিডনিতে কাজ করে তাহলে কিডনিটা ফাইবার হয়ে যাবে, এর জন্য কিডনিতে ফাইব্রোসিস বেশি হয়। ঠিক আছে বন্ধুরা। এছাড়া শরীরের বিভিন্ন অর্গানে কিন্তু ফাইব্রোব্লাস্ট গ্রোথ ফ্যাক্টর 23 কাজ করে ওই অর্গানে ডিসফাংশন করতে পারে। কিডনি রোগে এই ফাইব্রোব্লাস্ট গ্রোথ ফ্যাক্টর 23 বেড়ে যায়। তাহলে কি হলো, তাহলে কি অ্যাবনর্মালিটিস হলো কিডনি রোগে? একটা হচ্ছে পেশেন্টের ফসফেট রক্তের মধ্যে বেড়ে যায়, আরেকটা রক্তের মধ্যে ক্যালসিয়াম কমে যায়, অ্যাক্টিভ ভিটামিন ডি কমে যায়, প্যারাথাইরয়েড হরমোন বেড়ে যায় এবং ফাইব্রোব্লাস্ট গ্রোথ ফ্যাক্টর 23 বেড়ে যায়। ঠিক আছে বন্ধুরা, এই 5টা চেঞ্জ আমরা মনে রাখার চেষ্টা করব। এখন দেখো কি সমস্যা হচ্ছে। এই যে দেখো বন্ধুরা, এই প্যারাথাইরয়েড হরমোন যখন হাড্ডিতে কাজ করে সর্বনাশ করে দেয় হাড্ডি, সেটা কি হাড্ডি থেকে ক্যালসিয়াম ফসফেট এগুলি সব বের করে নিয়ে এসে বিশাল একটা ক্যাভিটি তৈরি করলো। এটাকে বলা হয় রেনাল অস্টিওডিস্ট্রফি, বা এটাকে বলা হয় অস্টিওআইটিস ফাইব্রোসা সিস্টিকা। নামটা কত সুন্দর, অস্টিওআইটিস ফাইব্রোসা সিস্টিকা। সিস্টিকা মানে খালি জায়গা, তাহলে বোনসের একটা খালি জায়গা তৈরি করে ফেললো এই প্যারাথাইরয়েড হরমোন, এই কাজটা করলো। আর যেহেতু এটা কিডনি রোগের কারণে হয়েছে, কাজেই রেনাল অস্টিওডিস্ট্রফি বলা হচ্ছে এটাকে। এগুলি অলরেডি আমি ডিসকাশন করে ফেলেছি বন্ধুরা। তাহলে এই চেঞ্জটা পাশাপাশি মনে রাখো, এটা নর্মাল একজন ব্যক্তি যার শরীরে ক্যালসিয়াম ফসফেট প্যারাথাইরয়েড হরমোন ফাইব্রোব্লাস্ট গ্রোথ ফ্যাক্টর ভিটামিন ডি এই একটা অবস্থা থাকে। এখানে একটা ক্লোথও আছে, প্রথম আমি বলবো না তোমাদেরকে, তোমাদের জন্য কঠিন হয়ে যাবে এটা। এখানে দেখো কি হয়, ফসফেট ছোট ছিল বড় হয়ে গেছে, অর্থাৎ ফসফেট বেড়ে গেছে। ক্যালসিয়াম বড় ছিল, ওটা ছোট হয়ে গেছে, অর্থাৎ ক্যালসিয়াম কমে গেছে। প্যারাথাইরয়েড গ্ল্যান্ডগুলি ছোট ছোট ছিল, এগুলি বড় বড় হয়ে গেছে, হাইপার প্যারাথাইরয়েডিজম হয়ে গেল। আর ফাইব্রোব্লাস্ট গ্রোথ ফ্যাক্টর অল্প নরমালি থাকে শরীরের ভিতরে, এটা অনেক বেশি হয়ে গেছে এবং আলটিমেটলি এই চেঞ্জের কারণে এই হাড্ডিগুলি অস্টিওপোরোসিস হয়ে আলটিমেটলি ফ্র্যাকচার হয়ে যাচ্ছে। এটা কেন হচ্ছে? এই যে কিডনিতে সিকিডি হওয়ার কারণে এটা হচ্ছে।
অন্যদিকে ভিটামিন ডি এর অবস্থা দেখো, এটাও বেশ কমে গেছে ভিটামিন ডি। তাহলে এই ছোট লেখা মানে কমে গেছে, আর বড় লেখা মানে বেড়ে গেছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই রেনাল বোন ডিজিজে ফসফেট বেড়ে যায়, ভিটামিন ডি কমে যায়, ক্যালসিয়াম কমে যায়, ফাইব্রোব্লাস্ট গ্রোথ ফ্যাক্টর বেড়ে যায়, প্যারাথাইরয়েড হরমোন বেড়ে যায়। ঠিক আছে বন্ধুরা? এখন এই যে একটা ইমব্যালেন্স ক্যালসিয়াম এবং ফসফেট, যেখানে ক্যালসিয়াম ফসফেটের নরমাল ইন্ডিভিজুয়াল একটা ব্যালেন্স থাকে, সেক্ষেত্রে এটা টোটালি এলোমেলো হয়ে গেল, ক্যালসিয়াম কমে গেল, ফসফেট বেড়ে গেল। এরকম ভাবে ক্যালসিয়াম এবং ফসফেট যদি শরীরের ভিতরে এলোমেলো হয়ে যায়, তখন তারা বাইন্ড করে শরীরের বিভিন্ন টিস্যুর মধ্যে গিয়ে তারা ডিপোজিশন হয়ে ওখানে ক্যালসিফিকেশন করে। তাহলে ক্যালসিয়াম ফসফেট কোথায় ডিপোজিশন হয়, কি ক্যালসিফিকেশন করে? করোনারি ভেসেলসে ডিপোজিশন হয়, ক্যালসিফিকেশন করে। মায়োকার্ডিয়ামে ডিপোজিশন হয়ে ক্যালসিফিকেশন করে। কি হার্টের মধ্যে যে কন্ডাক্টিভ টিস্যু থাকে, এসেনোড এভিনোডের মাঝখানে যে কন্ডাক্টিভ ফাইবার থাকে, ওগুলোতে ডিপোজিশন হয়। এবং হার্টের মধ্যে যে ভালভ থাকে, ওগুলোতে ডিপোজিশন হয়ে হার্টের উপর একটা বিরাট অ্যাটাক কিডনি রোগে হতে পারে। এই সমস্ত কারণে হঠাৎ করে পেশেন্টের অ্যারিথমিয়া হয়ে মারা যেতে পারে, পেশেন্ট এমআই হয়ে মারা যেতে পারে। কাজেই কিডনি রোগের পেশেন্ট কিডনির সমস্যায় মারা যায় না, হার্টের সমস্যায় মারা যায়। এই মেসেজটা আজকে আমি তোমাদেরকে দিতে চাই বন্ধুরা। এই কথাগুলো আলাপ করে ফেলছি আমরা, এই চেঞ্জ। তাহলে পাশাপাশি এখানে আরেকটা ছোট চেঞ্জ, এটা নিয়ে এখন অনেক বিতর্ক, ম্যাগনেসিয়াম হয়তো বা কমে যায় শরীরের ভিতরে। তাহলে ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম দুইটাই কমে যায়। ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম কমে গেল, ফসফেট বেড়ে গেল, প্যারাথাইরয়েড বেড়ে গেল, ভিটামিন ডি কমে গেল, এবং ফাইব্রোব্লাস্ট গ্রোথ ফ্যাক্টর বেড়ে গেল। যার কারণে হাড়গুলি রেনাল অস্টিওডিস্ট্রফি হলো। হাড়টিতে কি হয় বন্ধুরা? একটা অস্টিওপোরোসিস আমরা বললামই, আর একটা হচ্ছে অস্টিওমেলাসিয়া। শরীরে যেহেতু অ্যাসিড জমে যায়, তার কারণে অস্টিওমেলাসিয়া হয়, অর্থাৎ হাড়টিটা নরম হয়ে যায়, নরম হয়ে একটু বাঁকা হয়ে যায় হাড়টি। এর জন্য বনি পেইনও হয় বন্ধুরা। ঠিক আছে? আর কি হয়? অস্টিয়াইটিস ফাইব্রোসা সিস্টিকা হয়, অর্থাৎ বোনসের ভিতরে বড় বড় সিস্ট খালি জায়গা তৈরি হয় এবং বোন ফ্র্যাকচার হতে পারে। এটা হলো রেনাল অস্টিওডিস্ট্রফি। প্যারাথাইরয়েড গ্ল্যান্ডগুলি আস্তে আস্তে বড় হয়ে যায় এবং প্যারাথাইরয়েড হরমোন অনেক বেশি রিলিজ হয়। মায়োকার্ডিয়াম ক্যালসিফিকেশন হয়, কার্ডিওমায়োপ্যাথি হতে পারে, এবং ভেসেলসের মধ্যে ক্যালসিফিকেশন হয়ে আলটিমেটলি কি হয় বন্ধুরা? ভেসেলটি শক্ত হয়ে যায়। তোমরা জানো যে কোনো টিউবে যদি ক্যালসিয়াম বেশি থাকে সেটা শক্ত হবে। ভেসেলসের ওয়ালে যদি ক্যালসিয়াম জমা হয়, ভেসেল শক্ত হয়ে যাবে এবং সেটা স্টিফ হয়ে গেল। স্টিফ হয়ে যাওয়ার কারণে কি হবে বন্ধুরা? এই ভেসেল যে কোনো জায়গায় ফেটে যেতে পারে, হয়ে সেখানে হিমোরেজ হতে পারে। কাজে ভেসেল স্টিফ হয় এবং ভেসেল রাপচার হয়ে বড় ধরনের একটা ইনসিডেন্স পেশেন্টের হতে পারে। বিভিন্ন জয়েন্টের মধ্যেও এই ক্যালসিয়াম ফসফেট ডিপোজিশন হয়ে আলটিমেটলি এটা এক ধরনের জয়েন্ট পেইন করতে পারে। আমি তোমাদের যখন সিডো গাউট পড়াচ্ছিলাম তখন এগুলি বলেছিলাম, তোমাদের যদি মনে থেকে থাকে। তাহলে এই বিভিন্ন জায়গার মধ্যে যে কার্টিলেজগুলি আছে, ওগুলিতে এই ক্যালসিয়াম জমা হয়ে জয়েন্ট পেইন করতে পারে। অর্থাৎ সিকেডি পেশেন্টের জয়েন্ট পেইন যদি হয়, আমরা কি ভাববো? গাউট অথবা সিডো গাউট দুইটাই ভাববো। কারণ সিকেডি পেশেন্টের শরীরের মধ্যে ইউরিক অ্যাসিড যেমন জমে যায়, সেখান থেকে গাউট হতে পারে। আবার ক্যালসিয়াম ফসফেট এটা ডিপোজিশন হয় বিভিন্ন জয়েন্টের টিস্যুর মধ্যে, সেখান থেকে সিডো গাউট হতে পারে। মনে রাখবে বন্ধুরা, এগুলি আমরা আলাপ করে ফেললাম। অনেক সময় প্যারাথাইরয়েড হরমোন, প্যারাথাইরয়েড গ্ল্যান্ড স্টিমুলেশন হতে 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 এত বেশি স্টিমুলেশন হয় যে এটা সেকেন্ডারি থেকে টারশিয়ারি হাইপার প্যারাথাইরয়েডিজমে চলে যায়, এবং আলটিমেটলি টারশিয়ারি হাইপার প্যারাথাইরয়েডিজম থেকে এটা একটা অটোনমাস কন্ডিশন হয়। প্যারাথাইরয়েড হরমোন রিলিজ হতে থাকে। এই ধরনের রোগীদের তখন ক্যালসিয়াম অনেক বেড়ে যায় শরীরের ভিতরে, হাইপার ক্যালসিমিয়া হয়ে পেশেন্ট কনফিউজড এবং ড্রাউজি আনকনশাসনেস নিয়ে রোগী হসপিটালে আসতে পারে। ঠিক আছে বন্ধুরা? এছাড়া অনেক সময় পেশেন্টের অনেক ধরনের বোন ডিজিজ হতে পারে, আমরা একটু আলাপ করে আসছি। সেটা হচ্ছে অস্টিওমেলাসিয়া, অস্টিওপোরোসিস, অস্টিয়াইটিস ফাইব্রোসা সিস্টিকা, এবং আরেকটা হতে পারে অ্যাডাইনামিক বোন ডিজিজ। তাহলে এই সমস্ত বোনি ডিজিজ এই হতে পারে। এবার আসলে আমরা অল্প করে শেষ করবো। সিকিডি পেশেন্ট কেন এনিমিক হয়? সিকিডি পেশেন্ট এনিমিক হওয়ার অনেকগুলি কারণ। তার মধ্যে দেখো, এই যে টিউবিউলসের ফাঁকে ফাঁকে কিছু ফাইব্রোব্লাস্ট থাকে, এরা ইরিথ্রোপয়েটিন রিলিজ করে। এই ফাইব্রোব্লাস্টগুলি আলটিমেটলি আর থাকে না, ফাইব্রোসিস হয়ে যায়, এবং এরা ইরিথ্রোপয়েটিন রিলিজ করতে পারে না পারার কারণে আলটিমেটলি বোন মেরুর মধ্যে আর তোমার আরবিসি তৈরি হতে পারে না। এছাড়া দেখো যে ইউরিয়া ক্রিয়েটিন বেড়ে যায়, এরাও শরীরের নিজস্ব যাই কিছু ইরিথ্রোপয়েটিন থাকে
সেগুলিতে আলটিমেটলি কাজ করার সুযোগ দেয় না। তোমরা যদি জেনে থাকো ইরিথ্রোপয়েটিন কিন্তু শরীরের 80% কিডনি থেকে আসে আর 20% কিন্তু লিভার থেকে আসে। কাজে কিডনি ডিজিজে হয়তো 80% ইরিথ্রোপয়েটিন কমে যায়, কিন্তু লিভারের ইরিথ্রোপয়েটিন তো আর কমে না, কিন্তু ওটা কাজও করতে পারে না। কেন? এই ইউরিয়া ক্রিয়েটিনিন কাজ করতে দেয় না। তাহলে আলটিমেটলি কি হচ্ছে? পেশেন্ট এনিমিক হয়ে যাচ্ছে। এছাড়া পেশেন্ট খাওয়া দাওয়া করতে চায় না, রুচি নাই, এই জন্য আয়রন কম খায়, ভিটামিন কম খায়, বি12 ফলিক অ্যাসিড কম খায়। যাও খায় সেটা ইন্টেস্টাইন থেকে অ্যাবজর্পশন হতে পারে না বিভিন্ন কারণে। যাও অ্যাবজর্পশন হয় সেটা বোন মেরুতে যেয়ে ইউটিলাইজ হতে পারে না। ঠিক আছে? যাও কিছু ইউটিলাইজ হয়, যাই কিছু রক্তে তৈরি হয়, সেটা আবার খুব সহজেই শরীরের মধ্যে ব্রেকডাউন হয়ে যায়। বারবার রোগীর ব্লাড স্যাম্পল কালেকশন করতে 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 রোগীর রক্ত শূন্য হয়ে যায়। ডায়ালাইসিস করার সময় কিছু রক্ত লস হয় শরীর থেকে, প্রায় 20 থেকে 30 ml রক্ত প্রতি ডায়ালাইসিসে লস হয়। তাহলে এই সমস্ত নানান কারণে পেশেন্টের ক্রিয়েটিনিন, যাদের ক্রিয়েটিনিন বেশি থাকে তাদের হিমোগ্লোবিন কম থাকে। তাহলে যদি বলা হয় যে কিডনি রোগী কেন এনিমিক হয়, নাম্বার 1 কারণ কি বলবে পেশেন্টের? যে ইরিথ্রোপয়েটিন কম। দ্বিতীয় হচ্ছে যাও ইরিথ্রোপয়েটিন আছে সেটা কাজ করতে পারে না। 3 নম্বরে তারা খাওয়া দাওয়া করে না, এই জন্য ম্যালনিউট্রিশনে ভুগে, এই জন্য হিমোগ্লোবিন কম থাকে। যাও কিছু খায় এটা ইন্টেস্টাইনে অ্যাবজর্পশন হয় না, যাও কিছু অ্যাবজর্পশন হয় এটা বোন মেরু থেকে ইউটিলাইজেশন হয় না, যাও কিছু ইউটিলাইজেশন হয়ে কিছু রক্ত তৈরি হয়, এটা এটা কি হয়? আলটিমেটলি ব্রেকডাউন হয়ে যায়, এটা আলটিমেটলি লস হয়ে যায় শরীর থেকে, যার কারণে আলটিমেটলি এই কিডনি রোগীগুলি এনিমিক থাকে। চিকিৎসা নিয়ে আমরা আজকে কথা বলবো না বন্ধুরা। আজকে সবাইকে আজকের জন্য ধন্যবাদ। আমরা চেষ্টা করব কালকে একটা লেকচার নিয়ে সিকিডি শেষ করে দেওয়ার জন্য বন্ধুরা। আমি ওয়াদা করতেছি না, কিন্তু আমি আপ্রাণ চেষ্টা করব। আর নেক্সট উইক থেকে হয়তো আমরা তোমাদের যে কিছু চাহিদা আছে সেই চাহিদা মোতাবেক আমরা প্রোগ্রামগুলি করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।